সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক সঞ্জয় কুমার দে। আমি অধ্যাপনা করছি নবজাতক বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি শিশু এবং নবজাতক বিশেষজ্ঞ হিসাবে বিআরবি হসপিটাল, পান্থপথ, ঢাকা। আপনারা সবাই অবগত আছেন, ইদানিংকালে হামজনিত লক্ষণ নিয়ে হাসপাতালে শিশুদের ভর্তি অনেক বেড়েছে এবং হাম, জ্বর এবং র্যাশ নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক কাজ করছে এবং হামজনিত লক্ষণ নিয়ে যেসব বাচ্চা ভর্তি হচ্ছে তাদের মধ্যে কিছু বাচ্চার মৃত্যুবরণ করেছে। আমি আজকের এই ভিডিওতে আমি হামজনিত কিছু লক্ষণ বা হাম কিভাবে চিনবো, কখন ডাক্তার শরণাপন্ন হবো, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। প্রথম আসি, হাম কি? তো হাম আমরা মিজেস নামে চিনি। হাম হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। কাদের বেশি হচ্ছে? হাম আগেও ছিল। বাংলাদেশ সরকার হামের বিরুদ্ধে টিকা দেওয়া শুরু করেছে, যেটা মিজেলস ভ্যাকসিন নামে পরিচিত ছিল। এরপরে মিজেলস রুবেলা ভ্যাকসিন। গত 2-3 বছরে দেখা যাচ্ছে যে আমরা কাভারেজ বলি, যে পরিমাণ সংখ্যক শিশুর হাম পাওয়ার কথা, সেই সংখ্যাটা পার্সেন্টেজটা একটু কমে আসছে। আমরা প্রায় 60%, 60% যারা বাচ্চারা হাম টিকা পাওয়ার কথা তাদের মাত্র 60% পাচ্ছে। হাম যাতে সংক্রমণ না হয়, এটার জন্য একটা রিকমেন্ডেশন আছে যে 95% শিশু যদি হামের ভ্যাকসিন প্রাপ্ত হয় তাহলে হাম ছড়ানোর বা হাম হওয়ার সম্ভাবনা আমাদের কমে যায়। যেহেতু কাভারেজটা কম থাকছে, সেই কারণেই এবার হামের প্রাদুর্ভাব হচ্ছে, আমরা যেটা আউটব্রেক বলি। তাদের মধ্যে দেখা যাচ্ছে যেসব বাচ্চাগুলা ভ্যাকসিনেটেড না, অথবা যেসব বাচ্চাগুলা খুব ক্রাউডেড প্লেস, যেমন যেখানে জনসংখ্যা খুব বেশি, আমি স্পেশালি বস্তি এলাকা বা যেসব জায়গাতে একটু বেশি লোক থাকছে, ঢাকা শহরের বিভিন্ন কর্নার, এবং যেসব বাচ্চা পুষ্টিহীনতায় ভুগছে, আমরা ম্যালনিউট্রিশন আমাদের ভাষায় বলি, তাদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। এছাড়াও এখন যে বাচ্চাগুলো ভর্তি হচ্ছে বা যে বাচ্চাগুলো খারাপ হচ্ছে, তারা দেখা যাচ্ছে মেজরিটি বাচ্চাগুলা 2 বছর বয়সের কম, ওরাই বেশি আক্রান্ত হচ্ছে। হাম চিনব কিভাবে? লক্ষণগুলা কি কি? তো যেহেতু এটা ভাইরাস জ্বর, যে কোনো হাম ভাইরাস জ্বরের লক্ষণের মতো সে প্রকাশ পায়। তার জ্বর থাকবে, একটু জ্বর বেশিই থাকে, 100-র উপরে থাকে। এর সাথে আমরা 3টা লক্ষণ বলি, আমরা 3C বলি। এটা বলা হয় কাফ, একটা হচ্ছে করাইজা, একটা হচ্ছে কনজাংটিভাইটিস। কাফ মানে আমরা জানি কাশি, করাইজা বলতে বুঝি নাক দিয়ে পানি পড়বে, কনজাংটিভাইটিস বলতে আমরা বুঝবো চোখ দিয়ে পানি পড়বে। এটা প্রাথমিক লক্ষণ। এর 3-4 দিন পরে দেখা যাচ্ছে বাচ্চার গায়ে র্যাশ দেখা যাবে। সেই র্যাশগুলো দেখা যায় মুখের প্রথম দেখা যায় বা কানের পিছনে, এরপরে র্যাশগুলো আস্তে আস্তে পুরো শরীরে ছড়ায় যাবে। এগুলো হচ্ছে হামের লক্ষণ। এখন চিকিৎসার বিষয় যদি বলি, আমরা সবাই অবগত আছি যে হামের চিকিৎসার ক্ষেত্রে যেহেতু ভাইরাস রোগ, সেক্ষেত্রে আমরা সিমটোমেটিক চিকিৎসা বলি। তার 2টা জিনিসের উপর গুরুত্ব দেবো আমরা। প্রথম হচ্ছে তার জ্বর কমানোর জন্য প্যারাসিটামল আমরা ইউজ করি, তার ওজন অনুসারে আমরা প্যারাসিটামল দেবো। দ্বিতীয় চিকিৎসা আমরা যেটা বলি হাইড্রেশন মেনটেনেন্স, অর্থাৎ পানি শূন্যতা যাতে না হয় সেটার ব্যবস্থা আমরা করাবো। তাকে পুষ্টিকর খাবার দেবো, তাকে লিকুইড খাবারটা দেওয়ার চেষ্টা করব। সাথে কিছু আমরা খেয়াল করব তার জটিলতা হচ্ছে কিনা, যেটা আমরা কমপ্লিকেশনস বলি। সে সাথে আমি বলবো এই জ্বরের সাথে বা হাম যদি আমরা সন্দেহ করি, ডাক্তারের শরণাপন্ন কখন হব বা হাসপাতালে কখন বাচ্চাকে নেব। তো হামের জটিলতাগুলো যদি আমরা বলি, তার জটিলতাগুলো হচ্ছে তার নিউমোনিয়া হতে পারে, তার ডায়রিয়া হতে পারে, তার জ্বরের সাথে খিঁচুনি হতে পারে, তার আমরা এনকেফালাইটিস বলি লক্ষণগুলো হতে পারে, আমরা বলি অটাইটিস মিডিয়া, তার কান পাকতে পারে। তো কখন হাসপাতালে শরণাপন্ন হব? যদি আমরা দেখি হাম আছে, আমি রোগটা নির্ণয় করলাম, সাথে নিউমোনিয়ার লক্ষণ আছে। এখন নিউমোনিয়ার লক্ষণ বুঝবো কিভাবে? যদি বাচ্চার বয়স 2 মাসের উপরে হয়, তখন তার যদি শ্বাস শান্ত অবস্থায় মিনিটে 50 বারের বেশি বুকটা ওঠানামা করে, যদি বুকটা দেবে আসে, যদি দেখি বাচ্চা কিছুই খাচ্ছে না, যদি দেখলাম বাচ্চা নেতায় পড়ছে,
বাচ্চার খিঁচুনি হচ্ছে, এগুলো হচ্ছে তখন আমরা বুঝবো যে নিউমোনিয়া বা নিউমোনিয়ার সম্পর্কিত জটিলতা। আর যদি 1 বছরের বেশি হয়, 1 বছর থেকে 5 বছর, তখন তার শ্বাসের রেট যেটা আমরা বলবো, 1 বছরের নিচে যেটা বললাম 50-এর উপরে তার শ্বাসের গতি, এক্ষেত্রে আমি বলবো তার শ্বাসের গতি শান্ত অবস্থায় 40-এর উপর যদি থাকে, তার যদি বুকের খাঁচা দেবে আসে, সে যদি কিছু না খায়, সে নেতায় পড়ে, তার খিঁচুনি হয়, তার যদি অজ্ঞান হয়ে যায়, তখন অবশ্যই হাসপাতালে শরণাপন্ন হবে। এর জন্য বলা যে আতঙ্কিত হবেন না। আর হাম যেহেতু খুবই ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে আমি তার জ্বরটা কমানোর চেষ্টা করব, তার পুষ্টিটা মেনটেন করার চেষ্টা করব, তার আমি হাইড্রেশন বলি, তাকে পানি আদার্স লিকুইড একটু বারবার দেওয়ার চেষ্টা করব। আমি লক্ষণগুলো যদি দেখা যায় তখন অবশ্যই জরুরি বিভাগে আমি যাব। যখন হামের সাথে র্যাশটা দেখা যাবে বা হাম যখন সন্দেহ করব, তখন বেবিকে আমরা আসলে কোনো ক্রাউডেড প্লেসে না নেওয়াটা ভালো হবে, কারণ হাম খুব ছোঁয়াচে রোগ, যাতে অন্য বাচ্চা না ছড়ায় সেটা আমরা ব্যবস্থা করব। জটিলতার কথা বলছিলাম যে হামের জটিলতা কিছু কি কি হতে পারে, আমি আবার একটু বলছি। তার নিউমোনিয়া হতে পারে, লাংসে ইনফেকশন হতে পারে, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তার ডায়রিয়া হতে পারে, তার পানির শূন্যতা হয়, তার কান দিয়া পুষ পড়তে পারে, সে অজ্ঞান হতে পারে। তো সাথে একটু বলে রাখি, আমি নিউমোনিয়া জটিলতার কথা বলছিলাম। তো নিউমোনিয়া ভর্তির লক্ষণগুলো আমি একটু বলছিলাম, যেমন হাসপাতালে শরণাপন্ন হবে। ডায়রিয়ার ক্ষেত্রে একই রকম, যে আমার সাথে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া কি চিকিৎসা দেওয়া লাগে আমরা সবাই মোরালে জানি এখন। ডায়রিয়া যখন হবে তখন বাচ্চাকে আমরা তার সমপরিমাণ স্যালাইন খেতে দেবো, অন্য স্বাভাবিক খাবারগুলো খেতে দেবো। যদি এমন হয় ডায়রিয়া হচ্ছে, বাচ্চা নেতায় পড়ছে, ডায়রিয়া আছে, বাচ্চা বমি হচ্ছে, সে মুখে কিছু নিচ্ছে না, ডায়রিয়া হচ্ছে, বাচ্চা প্রস্রাব হচ্ছে না, প্রস্রাবের পরিমাণ কমে গেল, ডায়রিয়া আছে, সাথে বাচ্চার খিঁচুনি হলো, এগুলো হচ্ছে ডায়রিয়া সংক্রান্ত জটিলতা, তখন আমি অবশ্যই হাসপাতাল সরানোর চেষ্টা করব। এছাড়া বলছিলাম তার যে এনকেফালাইটিস বা ব্রেন ইনফেকশন, তাতে হয় কি বাচ্চাগুলো খিঁচুনি নিয়ে আসতে পারে, বাচ্চাগুলো অজ্ঞান হয়ে যেতে পারে। এই লক্ষণগুলো তাকে হাসপাতালে ভর্তি বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য লক্ষণ আমরা বিপদ চিহ্ন বলি এগুলাকে। এখন প্রতিরোধ কিভাবে করবো, যেটা প্রথমে একটু বলছিলাম, কাদের বেশি হচ্ছে, দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ভ্যাকসিন কাভারেজ ছিল না, যাদের ভ্যাকসিন পায় নাই তারা একটু বেশি বেশি আক্রান্ত হচ্ছে, একটা কারণ বলছিলাম। এছাড়াও আমি ওভার ক্রাউডিং প্লেস, যেখানে একটু জনসংখ্যা বেশি, ওখানেও বেশি হচ্ছে। যেসব বাচ্চা বুকের দুধ পায় না, যেসব বাচ্চা পুষ্টিহীনতায় ভুগছে, ওদের একটু বেশি হচ্ছে। তাহলে হাম যদি আমরা প্রতিরোধ করতে যাই, বর্তমান সরকার ভ্যাকসিনেশন আবার দিচ্ছে, আমরা বলি ক্যাম্পেইন বা মাস ভ্যাকসিনেশন বলি। গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার দিয়েছেন যে 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুরা হামের টিকা পাবে। তাহলে এখন সব শিশু টিকা পাবে কি? হ্যাঁ, প্রথম হচ্ছে যে বাচ্চাগুলো ভ্যাকসিনেটেড না তারা টিকা পাবে। আবার একটা বাচ্চা 6 মাস বয়স, ওদের কেউ জিজ্ঞাসা করে আমার বাচ্চা তো 9 মাস হয়, ভ্যাকসিন দেবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, 6 মাস বয়সে বাচ্চা ভ্যাকসিন দেবে। আবার কেউ কেউ বলে আমি 9 মাস বয়সে বাচ্চার ভ্যাকসিন দিলাম, আমার বাচ্চার বয়স এখন 12 মাস হয়ে গেল, আমি ভ্যাকসিন দেবো কিনা? উত্তর হবে হ্যাঁ। তাহলে আপনি যদি মিজেলস ভ্যাকসিন দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আপনার 1 মাস যদি পার হয়ে যায়, ক্রস করে যায়, তাহলে আপনি অবশ্যই বাচ্চাকে ভ্যাকসিনেট করবেন। আরেকটা প্রশ্ন করে যে আমি বাচ্চাকে ভ্যাকসিনেট তো করলাম, আমি আবারও কোনো করতে যাব, তার উত্তরটা হচ্ছে আমরা একটা বলছিলাম হার্ড ইমিউনিটি বলে একটা শব্দ আমরা বলি, অর্থাৎ 95% শিশু যদি ভ্যাকসিন কাভারেজের আওতায় চলে আসে, তখন দেখা যায় হামটা তার আক্রান্ত হওয়া এবং স্প্রেড হওয়ার সম্ভাবনা অনেক দূর কমে যায়। তো সেক্ষেত্রে আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য এবং আপনার আশেপাশে বাচ্চাকে সুরক্ষিত যদি না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার বাচ্চা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। এই ঝুঁকিগুলো বিবেচনা করে অবশ্যই আপনি ভ্যাকসিন নেবেন। প্রিভেনশনের উপর যেটা আমরা বলছিলাম, এটা হচ্ছে ভ্যাকসিনেশন। দ্বিতীয় যে কথাটা বলছিলাম আমরা হচ্ছে পুষ্টির কথা বলছি। তো সেক্ষেত্রে পুষ্টিহীন বাচ্চাগুলো বেশি আক্রান্ত হচ্ছে বলে আমি অবশ্যই এই সুযোগে বলবো যে বাচ্চাকে জন্মের পর শুধুমাত্র 6 মাস পর্যন্ত বুকের দুধ অবশ্যই খাওয়াতে হবে। তৃতীয় যে বিষয়টা আমরা বলছিলাম যে হামের লক্ষণগুলো সম্বন্ধে আমরা জানবো, যখন লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আমরা বাসায় থাকার চেষ্টা করব। আমরা যে ভর্তির যে কারণগুলো বলছিলাম, সেই ভর্তির কারণগুলো যখন আমি দেখবো, যখন সেই লক্ষণগুলো দেখবো, তখন অবশ্যই হাসপাতালে আমরা ভর্তি হওয়ার চেষ্টা করবো। তো মনে রাখবেন, আপনারা যত তাড়াতাড়ি বিপদ চিহ্নগুলো আইডেন্টিফাই করতে পারবেন, যত তাড়াতাড়ি বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে পারবেন, তত তাড়াতাড়ি তার আউটকামটা ভালো হবে, তার জটিলতা কম হবে। ধন্যবাদ সবাইকে।